গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের গাজীপুর মহানগরীর বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগের চেষ্টা করলে কমপক্ষে 15 জনকে ডাকাত সন্দেহে পিটিয়ে আহত করেছেন স্থানীয়রা। তবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার 7 ফেব্রুয়ারি দিবাগত রাত 2:13 নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি। এর আগে শুক্রবার আনুমানিক রাত 10টায় গাজীপুর মহানগরীর 31 নম্বর ওয়ার্ড ধীরাশ্রম দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় গ্রামে ডাকাত হামলা চালিয়েছে বলে স্থানীয়রা ডাকচিৎকার শুরু করেন। ডাকাতির খবর পার্শ্ববর্তী মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসেন এবং সংঘবদ্ধ হয়ে হামলাকারীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় 16-17 জনকে আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। এতে আহত হন তারা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা এটির প্রতিরোধ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। হাতিয়ার সাবেক এমপির 2 বাড়ি ও 11 নৌযানে আগুন। হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর 2টি বাসভবন ভাঙচুর ও আগুন লাগিয়ে পুড়ে দিয়েছে উত্তেজিত ছাত্র জনতা। এ সময় মোহাম্মদ আলীর 7টি স্পিডবোট ও 4টি ট্রলার লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের বাসভবনের সামনের অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় ও নেতাদের বাড়িঘর ভাঙচুর কার্যক্রম গত বৃহস্পতিবার গভীর রাতেও চলে। গতকাল শুক্রবারও বিক্ষুব্ধ ছাত্র জনতা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। এ সময় বুলডোজার দিয়ে বিভিন্ন স্থানে গুঁড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের মুরাল। ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা দিয়ে বুধবার রাত থেকে ছাত্র জনতা শুরু করে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর। এর রেশ ছড়িয়ে পড়ে সারা দেশে। অন্যান্য পণ্য নেওয়ার শর্তে সয়াবিন পাচ্ছেন ডিলাররা। খুচরা বাজারে সরবরাহ না বাড়ায় সংকট কাটেনি সয়াবিন তেলের বাজারে। ক্রেতারা চাহিদামতো বোতলজাত সয়াবিন তেল পাচ্ছেন না। একই অবস্থা খোলা সয়াবিন তেলের ক্ষেত্রেও। সুযোগ বুঝে এক শ্রেণীর ব্যবসায়ী লাগামহীনভাবে খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, কোম্পানির ডিলাররা সয়াবিন সরবরাহের ক্ষেত্রে খুচরা বিক্রেতাদের অন্যান্য পণ্য নেওয়ার শর্ত জুড়ে দিচ্ছেন। সব মিলিয়ে সয়াবিনের বাজার এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি বিভিন্ন নিত্যপণ্যের বাজারদর নিয়ে প্রতিবেদন তৈরি করে। সংস্থাটির প্রতিবেদনের তথ্য বলছে, গত 1 মাসের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে খোলা সয়াবিন তেল লিটারে 17 টাকা বেড়েছে। আর সপ্তাহের ব্যবধানে তা বেড়েছে 6 থেকে 7 টাকা। তবে বাস্তবে দাম বেড়েছে আরও বেশি। এদিকে খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, তাদেরকে সয়াবিন তেলের সঙ্গে অন্য পণ্য নেওয়ার শর্ত জুড়ে দিচ্ছে কোম্পানির ডিলাররা। এ অবস্থায় কেউ কেউ বাধ্য হয়ে তেলের সঙ্গে অন্য পণ্য নিচ্ছেন। আবার কেউ কেউ তা না মানায় দোকানে সয়াবিন তেল উঠাচ্ছেন না। এর কারণ হিসেবে তারা বলছেন, কোনো কোম্পানি বোতলজাত সয়াবিন তেলের সঙ্গে তাদের পোলাওয়ের চাল, সুজি, আটা, ময়দা নিতে বলছে। কিন্তু দেখা যাচ্ছে, ওই কোম্পানির সয়াবিন তেল বাদে অন্য পণ্যগুলোতে ক্রেতাদের আগ্রহ কম। এতে তাদের এই পণ্যগুলো বিক্রি হবে না, আটকে যাবে। ফলে তাদের লোকসান গুনতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর কাউরান বাজার, তুরাগ এলাকার নতুন বাজার ও শান্তিনগর সহ বিভিন্ন বাজারে খোঁজ নিতে গেলে খুচরা বিক্রেতারা এসব তথ্য জানান। কাউরান বাজারের আল আমিন ট্রেডার্সের বিক্রেতা রাসেল এ প্রসঙ্গে ইত্তেফাককে বলেন, কোম্পানির ডিলাররা চাহিদামতো বোতলজাত সয়াবিন তেল দিচ্ছে না। আবার কেউ কেউ তেলের সঙ্গে অন্য পণ্য নেওয়ার শর্ত জুড়ে দিচ্ছে। একই অভিযোগ করলেন তুরাগ এলাকার একটি ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী সাদ্দাম হোসেনও। সংশ্লিষ্ট সূত্র বলেছে, আর মাত্র 1 মাস পরই পবিত্র রমজান শুরু হচ্ছে। এখন ভোজ্য তেলের বাজারে এই অস্থিরতার কারণে ভোক্তাদের ভোগান্তি বাড়বে। সূত্র বলেছে, প্রতি বছরই রমজানের আগে ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম বাড়াতে খুচরা বাজারে সরবরাহ কমিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি করে। এবারও তারা একই পথে হাঁটছেন। অথচ অন্তর্বর্তী সরকার আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে দফায় দফায় আমদানি শুল্ক কর কমিয়েছে। প্রথম দফায় গত বছরের 17 অক্টোবর এবং দ্বিতীয় দফায় 19 নভেম্বর শুল্ক কর কমিয়ে তা 5% নামানো হয়েছে। এরপর 16 ডিসেম্বর ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে চলতি বছরের 31 মার্চ পর্যন্ত আমদানিতে শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর শতভাগ অব্যাহতি দিয়েছে সরকার। পাশাপাশি ভ্যাট 15 থেকে কমিয়ে 5% করা হয়। এরপরও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। এখন আবার দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সংগঠনটি লিটার প্রতি 15 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
ব্যবসায়ীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের মতামত চেয়ে প্রতিবেদন দিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়। বেনজিরের বক্তব্য গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল, পুলিশ অ্যাসোসিয়েশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের বক্তব্যকে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে উল্লেখ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। শুক্রবার ৩রা ফেব্রুয়ারি এক বিবৃতিতে এসব কথা তুলে ধরেছে সংগঠনটি। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু ওই বিবৃতিতে বেনজির আহমেদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গণহত্যা, দুর্নীতি, মানি লন্ডারিং সহ একাধিক মামলায় জড়িত পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদ পুলিশ বাহিনী সম্পর্কে ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশগ্রহণ করেন বলে জানা যায়, যেখানে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। বক্তব্যটি পুলিশ বাহিনী ও এর সদস্যদের পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এ ধরনের সভায় অংশগ্রহণ এবং বক্তব্য প্রদান দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল। পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে আরও বলা হয়, ব্যক্তির দায়ভার কখনো কোনো বাহিনী বহন করে না। ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা, হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনায় সম্পৃক্ততা ও দুদকের একাধিক মামলায় অভিযুক্ত বেনজির আহমেদ। তার মতো একজন ব্যক্তির পুলিশ বাহিনী, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর সকল সদস্য মর্মাহত ও ক্ষুব্ধ। বিবৃতিতে অ্যাসোসিয়েশন বলছে, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে, জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে সব সদস্য অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ও দেশপ্রেমের চেতনা নিয়ে নিরলসভাবে কাজ করে আসছে। পুলিশের যেসব বিতর্কিত সদস্য গণহত্যাসহ ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, দেশের প্রচলিত আইনে তাদের বিচারের বিষয়ে পুলিশের সব সদস্য একমত পোষণ করেন। ৫০% মহার্ঘ ভাতা বাস্তবায়ন সহ ৭ দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা। ৫০% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ ৭ দফা দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীরা। দাবি মানা না হলে ১ মার্চ থেকে সারা দেশে কর্মবিরতি পালন করারও ঘোষণা দেন তারা। শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিসগুলোতে দাবি সম্বলিত ব্যানার সাঁটানো, লিফলেট বিতরণ, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমে যোগাযোগের মাধ্যমে দাবির সপক্ষে জনমত গঠন। আগামী ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি সব অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও সচিবালয় কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি প্রদান। খতনার অনুষ্ঠানে মাংসের বদলে বারবার ঝোল, দুই পক্ষের সংঘর্ষে আহত ৪। কুষ্টিয়ার কুমারখালীতে খতনার অনুষ্ঠানে মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়ে খাবার পরিবেশকদের সঙ্গে আমন্ত্রিত অতিথিদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শুক্রবার ৭ই ফেব্রুয়ারি বেলা ৩:৩০টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের রাশিদুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়িতে তার ছেলের খতনা উপলক্ষে দাওয়াতের অনুষ্ঠান চলছিল। পাবনায় বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা। পাবনার ঈশ্বরদীতে এক বিএনপি নেতার উপর অতর্কিত হামলার চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ৭ই ফেব্রুয়ারি সন্ধ্যায় পাকশীর রূপপুর বিবিসি বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহত আরিফুল ইসলাম আরিফ পাকশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাকশীর নতুন রূপপুরে বিএনপি নেতা আশরাফ আলীর ছেলে। হামলার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিএনপি নেতা আরিফ জানান, মোটরসাইকেল নিয়ে আসার পথে রূপপুর বিবিসি বাজার এলাকায় তার গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে তাকে বেধড়ক মারধর করা হয়। তবে কে বা কারা তার ওপর হামলা চালিয়েছে তা নিশ্চিত নয়। এ বিষয়ে থানায় অভিযোগ করবেন তিনি। রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানান, হামলার খবর পেয়েছি, খোঁজ নিয়ে জেনেছি তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার গঠিত ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আজ। এদিন সংস্কার কমিশনের প্রধানেরা রাষ্ট্র সংস্কারে আশু করণীয়, মধ্যমেয়াদী বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কী করতে পারে সেটার সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর মুহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ৬টি সংস্কার কমিশন গঠন করে দেন। এসব কমিশনকে ৯০ দিন বা ৩ মাসে অর্থাৎ ৩০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এরপর নির্ধারিত সময়ের ১৫ দিন পর গত ১৫ই জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক এই ৪টি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়।
অপরদিকে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন গত 5ই ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে। এরপর রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হবে দাঁড়ি। এ তারিখ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, এ 6টি সংস্কার কমিশনের সুপারিশের আলোকে মধ্য ফেব্রুয়ারিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত পৌঁছাতে একটি বৈঠক শুরু হবে। সেই বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূস। সেখানে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তবে রাজনৈতিক দলগুলো রাজি থাকলে এই আলোচনা পবিত্র রমজান মাস পর্যন্ত চালিয়ে নেওয়া যাবে বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকার গঠনের 1 মাস 3 দিনের মাথায় গত 11ই সেপ্টেম্বর বহুল আলোচিত গুরুত্বপূর্ণ 6টি খাত সংস্কারে কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান করা হয় সুজন, সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদারকে। পুলিশ সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয় সাবেক জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেনকে। বিচার বিভাগ সংস্কার কমিশনের দায়িত্ব পান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। দুদক সংস্কার কমিশনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুইর চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনে যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে প্রধান করা হয়। আবার এই কমিশনগুলোর প্রধানদের নিয়ে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন, যেটির প্রধানের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস এবং সদস্য সচিব হন অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের পর প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবে সরকার। এরপর চূড়ান্ত পর্যায়ে শিক্ষার্থী, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে 3 থেকে 7 দিনব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। ভারতীয় সেনাবাহিনী সঙ্গে সংঘর্ষে 7 পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত। ভারতের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি 7 অনুপ্রবেশকারী নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার 7ই ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গল ও বুধবার 4 ও 5ই ফেব্রুয়ারি পুঞ্চের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি অনুপ্রবেশকারীরা অতর্কিত আক্রমণ চালায়। তবে তা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনাবাহিনী। পাল্টা আক্রমণে নিহত হন 7 পাকিস্তানি অনুপ্রবেশকারী। নিহতদের মধ্যে 3 জন পাকিস্তানি সেনা জওয়ান। প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তানি অনুপ্রবেশকারীরা বর্ডার অ্যাকশন টিমের সহায়তায় ভারতীয় সেনাদের ওপর অতর্কিত হামলা চালাতে চেয়েছিলেন। বিএটি হল পাকিস্তানের আন্তঃসীমান্ত অপারেশন দল। বর্ডার অ্যাকশন টিমকে এলওসিতে গোপন হামলা চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। পাকিস্তানের এই এজেন্সি সীমান্তে ভারতীয় সেনাদের ওপর আগেও হামলা চালিয়েছে। ভারতীয় সেনারা এলওসিতে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের দেখা মাত্রই গুলি করেন। নিহত অনুপ্রবেশকারীরা আল বদর গোষ্ঠীর সদস্য ছিলেন বলে ধারণা করা হয় ওই প্রতিবেদনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার 2019 সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ধারা 370 বাতিল করার পর থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তলানিতে পৌঁছায়। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হলে মাঠে নামবে ছাত্ররা, আবু বাকের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট করেছেন। সেই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বিকেল পর্যন্ত সময় নিয়েছেন গাজীপুর সহ দেশজুড়ে চিরুনি অভিযান চালিয়ে আওয়ামী যুব ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যবস্থা করবেন বলে, এবং তাকে এই আলটিমেটামও দেওয়া হয়েছে এই কাজে ব্যর্থ হলে দেশব্যাপী 3 মাসের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে অভ্যুত্থানের সময়ের মতো ছাত্ররা মাঠে নামবে। ফ্যাসিবাদী দল ও তার বানানো কাঠামো ধ্বংস করেই কেবল তখন ঘরে ফিরবে। তিনি আরও লিখেছেন, ক্ষমতার বিপরীতে গিয়ে যারা ক্ষমতার পতন ঘটায় তাদের মৃত্যু ভয় দেখানো বৃথা। বিগত 6 মাসের সুশীলতার ইতি আমাদেরই টানতে হবে। এর আগে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, শহীদ হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। খালেদা জিয়াকে নিয়ে মুফতি আমিনীর যে বক্তব্য ভাইরাল। ইসলামী ঐক্য জোটের তৎকালীন চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চোখে যেভাবে অশ্রু দেখেছি, ভবিষ্যতে যে কোন সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমরা কাঁদতে দেখব। খালেদা জিয়াকে যেভাবে অপমানিত, অপদস্থ ও লাঞ্ছিত করে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে তা খুবই দুঃখজনক। 2010 সালের 13ই নভেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে সেনানিবাস কর্তৃপক্ষ উচ্ছেদ প্রক্রিয়া শুরু করে, যা নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। বিএনপি ও সমর্থকেরা এই উচ্ছেদকে অবমাননাকর ও রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তারা অভিযোগ করেন,
আদালতের মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে, যা আদালত অবমাননার শামিল জানিয়ে অনেকের মতো মুফতি আমিনীয় মন্তব্য করেছিলেন। সাম্প্রতিক সময়ে বিএনপি নেতারা খালেদা জিয়ার সেই বাড়ি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। তারা উল্লেখ করেন, খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা অন্যায় ছিল এবং এই পদক্ষেপের জন্য ক্ষমা চাওয়া উচিত। এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায় হিসেবে বিবেচিত হয় এবং এখনও বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার বিষয়বস্তু। মুফতি ফজলুল হক আমিনী ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ফকিহ, মুফতি এবং রাজনীতিবিদ। রাজনৈতিক অঙ্গনে তিনি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নারী উন্নয়ন নীতিমালা ও শিক্ষানীতির বিরোধিতা করে বিভিন্ন সময়ে আন্দোলন ও হরতালের নেতৃত্ব দেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আমিনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা নিজ জেলার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় সম্পন্ন করে মুন্সিগঞ্জের মোস্তফাগঞ্জ মাদ্রাসায় 3 বছর অধ্যয়ন করেন। পরবর্তীতে 1961 সালে ঢাকার জামিয়া কুরানিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসায় ভর্তি হয়ে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি পাকিস্তানের করাচির নিউ টাউন মাদ্রাসায় উলুমুল হাদিসের ওপর 1 বছর অধ্যয়ন করেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকার কামরাঙ্গীরচরের মাদ্রাসা-ই নুরিয়ায় শিক্ষকতা করেন। 1975 সালে জামিয়া কুরানিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসায় যোগদান করেন এবং 1987 সালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া তিনি বড় কাটারা আশরাফুল উলুম মাদ্রাসা সহ আরও বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালক ও তত্ত্বাবধায়ক ছিলেন।